আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাস শেষে আগের মতোই ইন্সপেক্টরশিপের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বিগত সালে ইন্সপেক্টরশিপ পরে পদোন্নতি পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো যেটা আমরা গুরুত্ব মনে করি যে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এটা জানা প্রয়োজন। আসলে এই বিষয়টা যদি কাউকে জানতে হয় তাহলে তাকে বিশেষ করে পূর্ববর্তী পরীক্ষার যে সকল প্রশ্ন আছে সেগুলো ভালো করে আলোচনা করতে হবে। তো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব যারা আমার এই কথাগুলো শুনবে সবার কাছে বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করে তারা যদি নিজেরাও মনে করে যে না এই প্রশ্নের উত্তরটা আমি জানি না, তাহলে তারা আমাকে জিজ্ঞেস করতে পারে। কিন্তু দেখা যায় তারা বিগত সালের প্রশ্নগুলো কখনো খুলে দেখে না এটার মধ্যে কি লেখা আছে। আর এই বিগত সালের প্রশ্ন দেখে যদি আমি দেখি যে একটা গাইডে লেখা আছে, ওই গাইডে যেটা লেখা আছে ওটা অনুসরণ করলে হবে না। বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে কিসে? দেখতে হবে তাকে কোথায়? তাকে দেখতে হবে মূল বইতে কি বলা আছে। যাই হোক, আমি গতকালকে বলেছিলাম, আজকে কারো কিছু জানার থাকলে বলতে পারো প্রথমেই। স্যার, হ্যাঁ। কোনো আসামি আত্মপক্ষ সমর্থন এবং নিজের পক্ষে বা উপর পক্ষে সাক্ষী হইবার যোগ্যতা সম্পর্কে আলোচনা করুন। আসলে আসামি আত্মপক্ষ সমর্থন এই বিষয়টা হলে শোনো, আসামি আত্মপক্ষ সমর্থন সাক্ষ্য হবার যোগ্য এখানে সিআরপিসির মধ্যে বলা আছে। সিআরপিসি 342-তে মনে হয় বলা আছে নাকি? জি তিনশো স্যার, চল্লিশ 342। 340-এ বলা আছে স্যার। 340-এর 2 না 3-এ বলা আছে এখানে। একে স্যার আত্মপক্ষ, তিনে আর তো। তিনে হইলো স্যার স্বাক্ষর হ্যাঁ, যোগ্য। হ্যাঁ। অর্থাৎ সিআরপিসি তে যে বিষয়টি বলা আছে এখানে কিন্তু তোমার ওই আহ এলিবাই বা সাক্ষ্য আইনের 11 ধারা এটা কিন্তু আসার সুযোগ নেই। আত্মপক্ষ সমর্থন হলো যে কারণটা কি, যখন বিষয়টা আমি বলি নেই, 342 হয়, একটা 340 আছে 340। বিষয়টা হলো একজন আসামি যখন গ্রেপ্তার থাকে, এই আসামির মামলার সাক্ষী শেষ হবার পর আদালত যখন রায় দিবেন তখন আদালত ওই আসামিকে জিজ্ঞাসা করেন যে সকল সাক্ষী আদালতে এসেছিল বা যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সকল সাক্ষী আপনার বিরুদ্ধে বলেছে, এই সংক্রান্তে কি আপনার কোনো বক্তব্য আছে? তখন ওই ব্যক্তিটা বলে যে হ্যাঁ আমার বক্তব্য আছে, কেন তারা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছেন। তো এই ধরনের ব্যক্তিটাকে আদালত আত্মপক্ষ সমর্থনের যখন সুযোগ দেয় তখন সে বক্তব্যটা বলে। তখন আদালত থেকে জিজ্ঞাসা করে আচ্ছা এই যে বক্তব্যটা বললেন এ সম্পর্কে কি কেউ জানে? যে হ্যাঁ, একজন জানে। যে ব্যক্তির নামটা বলবে সেই ব্যক্তিটাকে আদালত তখন সাক্ষী রূপে তলব করার নির্দেশ দিতে পারে। সেটা বুঝতে পারছো? আত্মপক্ষ সমর্থন করার পর এই ব্যক্তিটাকে আদালত যে ব্যক্তির কথা বলবেন, আমরা অনেক সময় বলি না এই তুই যে আমাকে দোষারোপ করতেছিস তুই তো এরকম ব্যক্তি, সেটা তো অমুকও জানে। আমরা এই কথাটা বলি না অনেক সময় মালেকুল? জি স্যার, বলি স্যার। এটাই 340 340 ধারার 1 এবং 2-তে বলা আছে। 2-এ বলা আছে ওই ব্যক্তির আদালতে সাক্ষী হওয়ার যোগ্য। কি আইনুল ঠিক আছে আমার কথা? জি স্যার। কি তোমার কোনো বুঝতে সমস্যা আছে? না, আমি স্যার মনে করছি 342। 342 আবার আর একটা বিষয়, এখানে তো 342 করা হয় মামলা যখন ক্লোজ করা হয় তখন আত্মপক্ষ সমর্থনে তাকে সুযোগ দেওয়া হয়। নিজের পক্ষে সাক্ষী দেয়া, এটা এখানে আর অনেক প্রশ্নে কিছু উল্লেখ বিষয় আছে। বলা আছে। এখানে আমাদের আসলে এই যে এই প্রশ্নগুলো শোনো, এই প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত দেয়া হয় একজন ছাত্র যেন আহ ভালো রেজাল্ট করতে না পারে, কারণ এগুলো সম্পূর্ণ আদালতের বিষয়। আমরা যদি দেখি 342 কি বলা আছে, আসামির জবানবন্দি দেওয়ার ক্ষমতা বলতে আসামিকে তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্যে উত্থাপিত কোনো অবস্থা বিশ্লেষণ করতে করতে সমর্থ করিবার উদ্দেশ্যে আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো সময় আসামিকে পূর্বান্নে সতর্ক করে দিয়ে প্রয়োজনীয় বিবেচিত কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। এখানে
342 আর 340-এর যে বক্তব্যটা হলো, যেটা আমরা আলোচনা করতেছি, 340-এর বক্তব্যটা কি? যার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করিবার অধিকার ও সাক্ষী হইবার যোগ্যতা। অর্থাৎ যে ব্যক্তিটার বিরুদ্ধে আদালতে বিচার হচ্ছে, আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারবেন এবং ওই ব্যক্তিটা সাক্ষী হওয়ার যোগ্যতার কথা বলা হয়েছে এই সিআরপিসির 340 ধারায়। আর এই ব্যক্তিটা যে বক্তব্যটা দিবেন, এই বক্তব্য তাকে প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে এই সিআরপিসি 342 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? ঠিক আছে, তাহলে 340ই হবে স্যার। 340 ধারায় একজন ব্যক্তিকে বলা যেতে পারে যে তুমি আত্মপক্ষ সমর্থনমূলক তোমার কোনো বক্তব্য থাকলে তুমি বলতে পারো। তখন সে বলল, বলার পর ওই ব্যক্তিটারে আদালতের 340-এর মধ্যে বলা আছে ওই ব্যক্তিটাই সাক্ষী রূপে তার বক্তব্যটা আদালতে প্রদান করতে পারবেন। যে বক্তব্যটা সে প্রদান করলো ওই বক্তব্যটাই সিআরপিসি 342 ধারায় বলা আছে আদালত তার বক্তব্যটা লিপিবদ্ধ করতে পারবেন 342-তে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। মানে স্যার এখানে সাক্ষ্য দেওয়ার মানে নিজের পক্ষে দিতে বলছে, আবার অপর পক্ষে, এর জন্য আর কি গরমিলটা আমি করা আমি স্যার। তোমাদের একটা কথা বলি, বিষয়টা হলো এই জিনিসগুলো তোমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। একটা মামলায় একজন আসামি, একটা মামলায় একজন আসামি আছে। এই মামলায় কিন্তু কখনোই রাজসাক্ষী হতে পারবে না একজন আসামি, তার আবার রাজসাক্ষী কিসের? তার মানে রাজসাক্ষীর বিষয়টা কি? নিজেকে জড়িয়ে অন্যদের দোষ স্বীকার করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? এখন একটা মামলা দুজন আসামি আছে, তো স্বীকারোক্তি প্রদান করলেন একজন আর একজন করেন নাই। যে স্বীকারোক্তি প্রদান করলেন সে কিন্তু আসামি এবং এই বিবাদী পক্ষের অর্থাৎ আসামি, সে কিন্তু বিবাদী পক্ষের একজন সাক্ষীও বটে। অর্থাৎ বিবাদী তার ওই যে একজন আসামি বাদ থাকলো যেখানে 164 ধারার জবানবন্দি দেয় নাই, তার পক্ষের আইনজীবী যেখানে 164 ধারার জবানবন্দি দিয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন প্রশ্ন। বিষয়টা কি বুঝতে পারছো? এরকম ঘটনাটা এখানে, যে যে ব্যক্তিকে 340 ধারা অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের ক্ষমতা অর্থাৎ নির্দেশনা প্রদান করা হয়েছে, সে আত্মপক্ষ সমর্থন করে যে সকল বিষয় বর্ণনা দিবেন এই সকল বিষয় সম্পর্কে তাকে সাক্ষী করা যাবে এবং সে আরো কারো যদি কথা বলেন তাকেও আদালতে সাক্ষী রূপে তলব করা যাবে। আর এই ব্যক্তিটা যে সকল বক্তব্য দিবেন সেগুলো আদালত লিপিবদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসি 342 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আইনুল? স্যার, হ্যাঁ। আমি দুটো প্রশ্ন বাইর করেছি স্যার। ক, একজন পুলিশ অফিসার আচ্ছা। তিনি আইনসঙ্গতভাবে কাউকে গ্রেপ্তার করিয়া মৃদু শারীরিক নির্যাতন চালাইয়া ক্ষয়ের স্বীকারোক্তি মতে কিছু বিস্ফোরক দ্রব্য ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, কিন্তু জেল হাজতে থাকাকালে 3 দিন পর আঘাতের দরুন মৃত্যুবরণ করে। ইহাতে কার কি অপরাধ আলোচনা করুন। এখানে একটা কথা বলি, যে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো কিছু উদ্ধার হয় তাহলে 26 ধারা অনুযায়ী উদ্ধারের অংশ, 27 ধারা অনুযায়ী উদ্ধারের অংশটুকু আদালতের প্রাসঙ্গিক। কিন্তু এই উদ্ধারের ফলে যে সকল আলামত উদ্ধার হয়েছে এই আলামত সংক্রান্তে যে ধারা অনুযায়ী নিয়মিত মামলা হওয়ার কথা সেগুলো তার বিরুদ্ধে সে ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা যাবে। এবং এই পুলিশ হেফাজতে থাকা আসামিকে সে যে নির্যাতন করেছে এই নির্যাতন করা আইনসঙ্গত হয়। এই নির্যাতনের ফলে এই যে নির্যাতন হেফাজতে মৃত্যু আইন যে আছে ওই আইন অনুযায়ী মৃত্যুর যে ঘটনাটি আছে ওই আইন অনুযায়ী এটা মনে হয় সম্ভবত 15 ধারা না কত ধারা জানি একটা আছে, কত ধারা জানি? 15 ধারা 15/7/2। হ্যাঁ, এই ধারা অনুযায়ী অর্থাৎ যে পুলিশ অফিসার কাজটা ঠিক আছে। শোনো, এই জন্য তো আইনে বলেছে যে প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে তা আদালতে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে সে স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিন। তো মাইরের ঠেলায় সে বক্তব্য দিলে বক্তব্যের কিন্তু 5 পয়সা দাম নাই, কিন্তু সেই বক্তব্যতে যদি কোনো কিছু দাঁড়ায় সেটি কিন্তু আমার মূল্য আছে। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার।
সে পুলিশ হেফাজতে থাকা আসামিকে অত্যাচার করেছে, এটা আইনসঙ্গত নয়, তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু তার স্বীকারোক্তি মোতাবেক যে সকল বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এটার জন্য কিন্তু সে ব্যক্তি দায়ী, এটা কিন্তু পুলিশ দায়ী না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আরেকটা স্যার, কোন নামক একজন ব্যক্তি কর্তৃক প্রযোজিত হইয়া কোন সরকারি কর্মচারীর মাল ক্রয় সংক্রান্তে বাধা প্রদান করে, ইহাতে কার কি অপরাধ? এখানে সিআরপিসি প্যানেল করে আছে তো? জি স্যার, মাল, পেনাল কোডের 183 ধারায় আছে স্যার। হ্যাঁ হ্যাঁ পেনাল কোডের 183 ধারায় আছে স্যার। হ্যাঁ, সেখানে 183তেই সব বলা আছে। 183তেই এখানে আমি একটু তারপরে বলি, কারণ আইনের বিষয় তো, পরীক্ষা যেহেতু তোমাদের প্রশ্ন আসতে পারে, সে সময় দেখেন এই বলা আছে কি, দেখো, সরকারি কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা বলে সম্পত্তি দখলে বাধা দান। যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা বলে কোনো সম্পত্তি দখলে বাধা দান করেন এবং উক্ত সরকারি কর্মচারী অনুরূপ সরকারি কর্মচারী বলিয়া সে জানে, সেরূপ বিশ্বাস করিবার তাহার কোনো কারণ থাকে, তাহলে সেই ব্যক্তি, এখানে শাস্তির কথা বলা হয়েছে। আর এইখানে যে প্ররোচনার বিষয়টি বলা আছে, তুমি যেটা বললা, প্ররোচনার কথা বলছে নাকি? জি স্যার, প্রযোজনা স্যার। হ্যাঁ, কিন্তু প্ররোচনার এখানে, এই প্ররোচনার ধারাটা তো আসলে এখানে নাই, তাহলে প্ররোচনা কোন ধারা হবে? 109 ধারা হবে নাকি? 109 ধারা কি হবে স্যার? এখানে তো সরকারি কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা বলে সম্পত্তি দখলে বাধা দান, কিন্তু বাধা দান যে দিচ্ছে তার তো অপরাধ হয়েছে, কিন্তু যে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী আইনসঙ্গত ক্ষমতা বলে কোনো সম্পত্তি দখলে বাধা দান করেন এবং উক্ত সরকারি কর্মচারী অনুরূপ সরকারি কর্মচারী বলে সে জানে। কারণ ঘটনাটা হলো, আমি এখানে বলি, এখানে যে কথাটা বলা আছে বাধা দান, যদি প্রশ্নে বলা থাকে প্ররোচনা দিয়েছেন, অমুকের প্ররোচনায় সে বাধা দান করেছে, তাহলে কিন্তু সেটা 109 আসবে। আর যদি সে প্ররোচনাকারীও তখন উপস্থিত ছিল, তাহলে 114 আসবে সেখানে। কিন্তু 114/213, কারণ 109-এ তো তুমি শাস্তি দিতে পারবা না, শাস্তি দিতে গেলে মূল অপরাধটা তো লাগবে নাকি? আমার সঠিক কথা স্যার। কি বুঝতে পারছো না, বোঝো নাই কেউ? বুঝতে পারছি স্যার। কি কারো কোনো এই প্রশ্ন সম্পর্কে কারো কোনো বলার আছে কিছু? কে? ইমরান বা হাবিব চট্টগ্রাম, কিছু বলার আছে তোমাদের? না স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে দণ্ডবিধি আইনের প্ররোচনাকারীকে কোন কোন ক্ষেত্রে রেহাই রেহাই দেওয়া হয়েছে স্যার? এটা 165-র খতে মনে হয় আছে নাকি? জি স্যার। 165-র খতে আছে না এটা? জি স্যার। জি আইনুল, স্যার। জি স্যার, 165 ছয় আছে স্যার। তাহলে কি হাবিব উত্তরটা পেয়েছো? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কিছু? আরিফ? না স্যার। আচ্ছা, সাইফুল রংপুর, সাইফুল কিছু বলবা? নাই। আচ্ছা, ইমরান কিছু বলার আছে? ইমরান? আচ্ছা, গতকালকে আমাদের যে সাইফুল, অর্থাৎ রংপুরের সাইফুল একটা প্রশ্ন করেছিল যে স্যার, একজন পুলিশ অফিসার তিনি কি করলেন, তিনি একটা স্থান তল্লাশি করে মোবিল উদ্ধার করলেন, তাই না সাইফুল, তোমার প্রশ্নটা? জি স্যার। এটা 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 15-1 ধারা। আমি সাথে সাথে বের করছি, কিন্তু ততক্ষণে আমার ক্লাসটা শেষ হয়ে গেছে। অর্থাৎ 15-1 ধারায় বলা আছে হিংসাত্মক কোনো কার্যকলাপ যার ফলে কোনো কারখানা কিংবা কোনো যানবাহনের যন্ত্রপাতি ক্ষতি সাধিত হয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওর প্রশ্নটা ছিল যে একজন পুলিশ অফিসার একটা স্থান তল্লাশি করে 2 নম্বর মোবিল বা লুব্রিকেন্ট উদ্ধার করেন। এক্ষেত্রে যার নিকট থেকে লুব্রিকেন্টটা পাওয়া গেছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কোন আইন বলে ব্যবস্থা গ্রহণ করবেন, এই তো নাকি সাইফুল? জি স্যার। এটি 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 15-1 ধারা। বিষয়ে বুঝতে পারছো?
জি স্যার। এই প্রশ্নটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল, জানো তো নাকি? জি এই স্যার, প্রশ্ন ইন্সপেক্টরশিপে আসছে। ইন্সপেক্টরশিপের পরীক্ষার প্রশ্ন আসছিল। শোনো, আমি বলি তোমাদেরকে, তোমাদের উপরে আরো গজব আসবে। গজব বোঝো? গজব তার মানে তোমরা ভেবো না যে তোমাদের ওই ওই স্যার আসতেছে হাবিলদারের না স্যার। প্রশ্ন, এটিএস এর প্রশ্ন, অমুকের প্রশ্ন, এই প্রশ্ন আসবে। তোমাদের গজব আসবে হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রশ্ন তোমাদের কাছে আসবে এখন, জেনে রাখো। কাজে কাজে বেশি করে ইন্সপেক্টরশিপের প্রশ্নগুলোকে একটু চোখের মধ্যে ফালাও। যেটা তুমি ধারা না বোঝো আমাকে জিজ্ঞাসা করো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আইনুল কিছু বলবা? স্যার, হ্যাঁ, ওই যে অন্তর্ঘাতী কার্য, এটা সম্বন্ধে একটু আলোচনা করলে ভালো হতো স্যার। এই মানে অন্তর্ঘাতী কাজে এই 15 ধারার বিষয়টি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের যে 15 ধারার বিষয়টি এখানে বলা আছে। এখানে সরকারি কোনো সম্পদ ক্ষতি সাধনের যে বিষয়টি, অর্থাৎ কোনো রেলপথ কিংবা সরকারি কোনো কলকারখানা কিংবা নৌপথ কিংবা কোনো ব্রিজ কালভার্ট, এই নাটবল্টু খুলছিল মনে করো পদ্মা সেতুর, এটা ওই 15 ধারার অপরাধ। বুঝতে পারছো? জি স্যার। কারো কিছু বলার আছে আর কিছু? আচ্ছা, না থাকলে আমি বলি। স্যার, হ্যাঁ, বেওয়ারিশ লাশ হস্তান্তর সংক্রান্তে পুলিশ কর্মকর্তার কার্যক্রম কি? শোনো, বেওয়ারিশ লাশ হস্তান্তর সম্পর্কে, লাশ বেওয়ারিশ থাক আর যাই থাক, যদি কখনো বেওয়ারিশ লাশ সম্পর্কে আসে, পুলিশ অফিসারের কাজ হবে বিআরপি 313 বিধি অনুসরণ করে এই বেওয়ারিশ লাশের বিষয়টি সংক্রান্তে আঙ্গুলের ছাপ গ্রহণ করা। এখানে কিন্তু পুলিশের কথা বলা হয়েছে, তাই না? জি স্যার। বিআরবি 314 বিধি অনুসারে এই বেওয়ারিশ মৃতদেহের ছবি তোলার ব্যবস্থা করা, এবং সিআরপিসির 174-এর 3 ধারায় উল্লেখ করা আছে, এই মৃত ব্যক্তির মৃত্যু নিয়ে যদি কারো কোনো সন্দেহ না থাকে, এবং যদি পরিস্থিতি এমন হয় যে এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করলে তেমন কোনো ফল পাওয়া যাবে না, দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে, এই দূরত্বের কারণে পুলিশ অফিসার এই মৃতদেহটি ময়না তদন্ত থেকে বিরত থাকতে পারে। বিষয়টা ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছো? স্যার, এখানে 310 আসবে না স্যার? এই জন্য তো আমি বলতে চাইছিলাম, তো পিআরবি 310 তুমি দিবা কিভাবে? পিআরবি 310-এ বলা আছে যে, এখানে স্পষ্ট করে বলা আছে যে যে মৃতদেহের কোনো মালিক নেই, বুঝতে পারছো, সেটা ওই স্থান থেকে সরানোর দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেটের এবং স্থানীয় পৌরসভার। বেওয়ারিশ লাশ সরানোর দায় দায়িত্ব বর্তায় কার? জেলা ম্যাজিস্ট্রেটের অথবা স্থানীয় পৌরসভার। এরপরে বলেছে, রেল লাইনের উপরে যে সকল মৃতদেহ পাওয়া যাবে, যদি মৃতর আত্মীয় স্বজন এই মৃতদেহটি নিতে না চায়, তাহলে এই লাশের পিছনে যে সকল খরচ হবে, এই খরচাদি জেলা ম্যাজিস্ট্রেটের ফান্ড থেকে সংগ্রহ করে এই ডোম বা সুইপারকে দেওয়া, অর্থাৎ যে লাশটা নিয়ে আসবে তাকে দেওয়া যাবে। বিষয়টা কি বুঝতে পারছো তুমি? 310 কি বলা আছে? 310 কি তোমার পুলিশের? তোমরা তো বোঝো না, সোজো না, ডাইরেক্টলি তোমরা বলে দাও 310। 310 কি একটা কোনো কথা বলা আছে যে এটি পুলিশ অফিসার এই মৃতদেহের সৎকারের ব্যবস্থা নেবেন? আছে কি ইমরান? আছে নাকি? হ্যাঁ, না। না থাকলে বলো, আমার তো ভুল হতে পারে, আমি তো আর এত কিছু জানি না। কি না, ইমরান, এটা আছে নাকি? বই বের করো, বই বের করলে তোমরা দেখতে পারবা। বইটা বের করো, বের করলেই ভালো করে বুঝতে। শোনো, পিআরবি 310-এ কি বলে আছে জানো? লাশ বা মৃতদেহ অপসারণ, অর্থাৎ মৃতদেহ অপসারণের ক্ষেত্রে বলা হয়েছে, স্থানীয় ব্যবস্থা অনুযায়ী মৃতদেহের চূড়ান্ত অপসারণের দায়িত্ব ম্যাজিস্ট্রেট বা পৌর কর্তৃপক্ষের উপর। রেলওয়ে আওতার মধ্যে মারা গেছে এমন মৃতদেহ তার বন্ধু বান্ধব দাবি না করলে
তাহা অপসারণের জন্য পুলিশ যে টাকা খরচ করবেন, তার কারণ কি, এই মৃতদেহটা যেখানে পড়ে আছে পুলিশকে তো যেতে হবে, কিন্তু অপসারণের দায়িত্ব তো পুলিশের না। একটা পুলিশ লাশ কোথাও পড়ে থাকলে পুলিশ কি এটাকে সরিয়ে বলবে সাউন্ড বন্ধ করো? পুলিশ কি সেখান থেকে লাশটাকে নিয়ে তার ইয়া করবে? এটা, এই মৃতদেহটা কি পোস্টমর্টমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করবেন? এটা আমরা করি, কিন্তু আইন তো বলে নাই। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? কোন স্থানে যদি একটা মৃতদেহ পড়ে থাকে, বেওয়ারিশ মৃতদেহ, এটা অপসারণের দায়িত্ব কার উপরে বর্তায়? এটা পিআরবি 310 বিধি অনুযায়ী তো স্যার জেলা ম্যাজিস্ট্রেট না হলে পৌর কর্তৃপক্ষ। তাহলে যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ মৃতদেহ নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশ অফিসারের দায় দায়িত্ব আলোচনা করুন, তোমাকে বুঝতে হবে এটা পিআরবি 313 প্রশ্ন, 314 প্রশ্ন। অর্থাৎ বেওয়ারিশ বা অশনাক্তকৃত লাশের আঙ্গুলের ছাপ নিতে হবে, ছবি তুলতে হবে, এরপর কি করতে হবে? তোমাকে অবশ্যই শ্রোতাল প্রতিবেদন প্রস্তুত করতে হবে, লাশটাকে পোস্টমর্টমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করতে হবে। আর যদি মনে করো যে না, এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, তাহলে তুমি লাস্টে পোস্টমর্টম করা থেকে বিরত থাকতে পারবা, কিন্তু চুরুতাল প্রতিবেদন তোমাকে প্রস্তুত করতে হবে। সিআরপিসি 174(3। আমার কথা তোমার প্রশ্নের উপরে হবে যে পুলিশ কি বেওয়ারিশ মৃতদেহ নিষ্পত্তির, পুলিশ কর্তৃক বেওয়ারিশ মৃতদেহ নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা তো কখনো পড়ো না। দেখো 313-তে কি বলা আছে, এটাকে বুঝতে হবে। এই জন্য বললাম বাবা, প্রমোশন এত সহজ না, পড়তে হবে। 313-তে কি বলা আছে দেখো, কোনো মৃতদেহ দুর্ঘটনায় নিহত কোনো ব্যক্তি, সন্দেহজনক ঘটনায় কোনো ব্যক্তি, ডাকাতি ইত্যাদি, বলছে স্বাভাবিকভাবে, স্বাভাবিক তদন্তে যদি তার শনাক্ত করা না যায়, তার মানে এই যে সকল ব্যক্তি মারা গেছে স্বাভাবিকভাবে তাকে যদি শনাক্ত করা না যায়, তাহলে পুলিশ অফিসার কি করবেন? পিপি ফর্ম নম্বর 52 অনুসরণ করে তার আঙ্গুলের ছাপ লইতে হইবে। এরপরে বলা আছে যে আঙ্গুলের ছাপ গ্রহণ করা সাধারণভাবে কষ্টকর কিছু নয়, কিন্তু অনেক সময় চামড়া গুছিয়ে যায়, স্পষ্টভাবে বোঝা যায় না। তখন কি বলছে? পোস্টমর্টম পরীক্ষার মেডিকেল অফিসারকে আঙ্গুল থেকে চামড়া সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। আঙ্গুলের 10টি আঙ্গুলের চামড়া টুকরো টুকরো করে পৃথকভাবে সাবধানতার সহিত তা পরীক্ষা করে সিআইডির ব্যুরোতে পাঠাতে হবে। বলছে ইন্সপেক্টরের নিচে নহে এইরকম অফিসারের তত্ত্বাবধানে অবশ্যই অজ্ঞাতনা মৃতদেহের আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে। আঙ্গুলের চামড়া সরিয়া যাইবার প্রয়োজন হইলেও 10টি আঙ্গুলের ছাপ লইতে হইবে। তত্ত্বাবধানকারী অফিসার আঙ্গুলের স্লিপ স্বাক্ষর নিয়ে ঘোষণা দিবেন যে তার উপস্থিতিতে সঠিকভাবে ছাপ নেওয়া হয়েছে। অনুসন্ধান স্লিপের কলামে তত্ত্বাবধানকারী অফিসার মৃতদেহটি বিকৃত হইবার পর্যায়ে রয়েছে, কোন অবস্থায় আছে সে বিষয়ে উল্লেখ করবেন। এখানে সুন্দর করে বলা আছে, বন্দীদের কথা বলা আছে এখানে, বন্দী শনাক্তকরণ, মৃত ব্যক্তি যে সমস্ত বস্তু যুক্তিগ্রাহ্য স্পষ্ট করেছেন বলে মনে হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে আঙ্গুলের ছাপ আছে কিনা দেখতে হবে। সর্বশেষ কি বলছে? ঘটনাস্থলে পৌঁছার পরপরই তদন্তকারী অফিসার মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ লইবেন। এই ক্ষেত্রে বিলম্ব হইলে বিকৃতি ঘটিতে পারে। বাংলাদেশের মৃতদেহের পচন দ্রুত হয় এবং তাহার ফলে আঙ্গুলের ছাপ নেওয়া অসম্ভব হইয়া পড়ে। 314-তে বলছে পিআরবি 493 প্রবিধানে উল্লেখিত নির্দেশ মোতাবেক অপরিচিত আঙ্গুলের ছাপ নেয়ার ব্যতীত সকল ক্ষেত্রেই পরিচিত অনুসন্ধানের উদ্দেশ্যে অনুরূপ লাশের ছবি তুলতে হবে। স্থানীয় ফটোগ্রাফার পাওয়া না গেলে সিআইডি থেকে ফটোগ্রাফ সংগ্রহ করতে হবে, রিকুইজিশন দিয়ে ফটোগ্রাফার আনতে হবে। অপরিচিত কোনো লাশের ফটো গ্রহণ করার প্রয়োজন হলে এমন ভাবে ছবি তুলতে হবে যেন পুরো শরীরটাই দেওয়া যায়। আমি তোমাদেরকে কোথায় বুঝাবো, আমি তোমাদেরকে কোথায় বুঝাবো? অশনাক্তকৃত লাশ, শোনো, এই জন্যই সমস্যা। হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে, ফেল করে আসতেছে, রেজাল্ট নাই। এটার উদ্দেশ্য কি? তারা আইনটাকে ভালো করে পড়ে না। আপনি একজন পুলিশ অফিসার, টহল ডিউটি করাকালে অশনাক্তকৃত মৃতদেহ পাইলে আপনার করণীয় কি? আপনাকে বুঝতে হবে পিআরবি 313 এবং 314 প্রশ্ন। তা 313 এবং 14 করতে গেলে অবশ্যই সেখানে আপনার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে হবে। কি আইনুল, কথা কি ঠিক আছে? জি স্যার। অর্থাৎ আপনি এটা বলবেন যে আমি সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবো। এই যে জিনিসগুলো, এগুলো তো বুঝতে হবে, না বুঝলে বুঝতে হবে সাইফুল, না বোঝার কারণেই
আমাদের রেজাল্ট গুলো এরকম হয়। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। শোনো ভাই, একটা কথা বলি, সত্য ঘটনা বললে তুমি রাস্তায় মার খাবা, আজকেই মার খাবা। কাজে কাজে সত্য ঘটনা বলার দরকার নেই, পরীক্ষার খাতায় লেখার দরকার তাই লেখো। এখনকার ছেলেপেলে যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে বেয়াদবি করে। এরা কখনো সিনিয়র জুনিয়র বা মুরব্বি চিন্তা করে না, সঠিকটা বই না দেখে। যেমন সাইফুল আমাদের, তুমি যে কথাটা বললা যে বেওয়ারিশ বা যে প্রশ্নটা যে করছিল, কে করছিল? সাইফুল তুমি? জি স্যার। তুমি কখনো কিন্তু পিআরবি 313 314 এইভাবে গভীর ভাবে পড়ে দেখোনি, দেখছো নাকি? না না, ওখানে সরাসরি দেখা যাচ্ছে অশনাক্তকৃত লাশ, তোমার হলো যে বেয়ারিশ লাশ, এই জন্য। বেওয়ারিশ আর অশনাক্ত কিন্তু একই, তার মানে বেওয়ারিশ কাকে বলে? যার কোনো ওয়ারিশ নাই। অশনাক্ত কি? যাকে চেনা যাচ্ছে না, এটা কার দেহ? একই তো হলো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এটা মনে রাখবা। যেমন ইন্সপেক্টরশিপে এবার প্রশ্ন আসছিল সর্বশেষ পরীক্ষাতে, যে সাধারণ তদন্তে যদি কোনো মৃতদেহ শনাক্ত করা না যায় সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি? সাধারণ তদন্তে যদি কোনো মৃতদেহ শনাক্ত করা না যায়, তার মানে এগুলো তোমাদের মাথায় নাই যে এটা এখানে যে 313 কথাটা এভাবে লিখছে। আমার কথা বুঝতে পারছো ইমরান? জি স্যার, বুঝতে পারছি স্যার। কারো কিছু বলার আছে এই সম্পর্কে? না স্যার, কিন্তু বাস্তবে স্যার, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার স্যার টাকাটা বহন করবেন, কিন্তু যারা ডিউটি করে স্যার, বিশেষ করে আমি নিজে বলি স্যার, ওই এখান এটা থেকে পুলিশ লাস্টটা। হলে নিয়ে যায়, এটা আমি নিজেও জানি, ভাই আমরাও তো নিছি। লাশ জি পরে স্যার, আছে, টাকা পুলিশ দেওয়া লাগে নিয়ে স্যার। যায়। কিন্তু তোমার এটা জানা নেই হয়তো, আমরা বহু লাশ আমি পাঠাইছি অনেক আমাদের। টাকা দিছি স্যার, আমি দিছি এবং নেই স্যার, এটা কোনো কথা দেওয়া না। লাগবে না, আমরা অনেকগুলো লাশ পাঠাইছি, আমরা রাস্তায় পড়ে পাইছি, গিয়ে দেখছি মানুষের। ও এখানে চলাচল করতো। হ্যাঁ, চলাচল, এই সাউন্ডটা বন্ধ করো সাথে সাথে রে বাবা, এত বলা লাগে। সে এখানে চলাচল করতো, কিন্তু হঠাৎ করে সে কালকে সকালে মারা গেছে। সবাই বলতেছে তার মৃত্যুর সম্পর্কে কোনো সন্দেহ নাই। তখন আমরা কি করি? তখন আমি যখন সূত্রাপুর থানায় ছিলাম, আমরা আঞ্জুমান মফিদুল ইসলামকে ফোন দিতাম, এবং বিভিন্ন থানা থেকে সূত্রাপুর থানায় তখন ফোন দেওয়া হতো, এখন যেটা গ্যান্ডারিয়া থানার মধ্যে পড়ছে, আঞ্জুমান মফিদুল ইসলাম, যা এখানে লাশ আছে আপনারা একটু নিয়ে যান। তো অশনাক্তকৃত মৃতদেহ, এখানে কিন্তু বলা নাই যে অশনাক্তকৃত মৃতদেহ কিন্তু তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন আছে, তাহলে কিন্তু তোমাকে হত্যা মামলা নিতে হবে। একটা কথা আমি বলি, এই যে চাটুকারিতা, এই যে পুলিশ, আমাদের আসলে সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ পূর্বে যারা ছিল এখনো তারাই আছে। বাস্তব এবং বাস্তবতা এবং আইনের বিষয় সম্পূর্ণ আলাদা। মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, তার এ করো সে করো, মানবতার ফেরিওয়ালা, অনেক কিছু। যে মানবতার ফেরিওয়ালাকে আজকে ইয়া দিয়ে দিছে, পেনশন দিয়ে দিছে ওনাকে, মোজাম্মেল স্যারকে। উনি ওই যে কুমিল্লা না কোথাকার এসপি ছিল, উনি গরিব মানুষের কাজের বুয়ার ধান কেটে দেয়, বিয়া দিয়া দেয় রিক্সাওয়ালাকে, কোনো কাজে লাগলো? আপনি তো সঠিক ডিউটিটা পালন করেন নাই আপনার। নওগাঁয় যখন ছিল একই অবস্থা। তো বিষয়টা হলো এরকমই। তো পুলিশের সঠিক যে ডিউটি, এটা এখনো হয়নি, আগামীতেও হবে। কারণ আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যতদিন পর্যন্ত আইনের বিষয়গুলো প্রত্যেকটা শ্রেণীতে, অর্থাৎ বিশেষ করে যখন একটা স্টুডেন্ট অ্যাডাল্ট হয়, বিশেষ করে 9-10-এ, কিছু কিছু সেখানে দিতে হবে। আত্মরক্ষার অধিকার কে কিভাবে প্রয়োগ করতে পারে, ইভটিজিং বা বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি করতে পারেন, এই ছোটখাটো বিষয়গুলো, পুলিশ যে মানুষকে সাক্ষী হিসেবে ডাকতে পারেন, এই যে মানুষ সাক্ষী হিসেবে আসে না, পুলিশ কোন অপরাধে একজন ব্যক্তিকে বিনা পাওনায় গ্রেফতার করতে পারেন, এগুলো দিতে হবে, বিচার পদ্ধতি না দেয়। কারণ আমরা মানে খুব কষ্ট লাগে, একটা বাচ্চা 9-এ উঠেছে বা 10-এ উঠেছে, সে কিভাবে কি করবে, প্রেম করবে না কি করবে, হিজড়া নাকি, এ সম্পর্কে জ্ঞান দেয়। অথচ যে ছেলেটাকে একটা আইন সম্পর্কে তার ধারণা দেওয়া উচিত, আমরা সেটা তাকে দিয়ে দিই।
আমরা কি কখনো দিয়েছি? সেটা দেইনি। দেওয়া আছে কোথাও? না স্যার, স্যার প্রধান নাই স্যার। শিক্ষক যেভাবে পদত্যাগ করাচ্ছে স্কুলের ছাত্রীরা। না, স্কুলের ছাত্রীরা প্রধান শিক্ষক সাহেব উনিও হয়তো ক্ষমতার অপব্যবহার করেছেন, স্কুলের বাচ্চারাও অনেক কিছু বলতে পারেন না, কিন্তু আমাদের উভয়কে সংযত হিসেবে কাজ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? যাক, লিভ ইট। তাহলে আর কারো কিছু বলার আছে এই সম্পর্কে? তাহলে কি প্রশ্নের সঠিক উত্তর তোমরা বুঝতে পারছো এটা? জি স্যার। আইনুল, জি স্যার, বুঝতে পারছি স্যার। বলতে হবে না নাকি? জি স্যার। দেখো, একটা প্রশ্ন আছে যে তোহরা নামে এক নারী তার সতীন পুত্র আব্দুল্লাহকে স্কুল থেকে আনার সময় হত্যা করিবার জন্য তার বাড়ির চাকরকে উস্কানি দেয়, কিন্তু চাকর তাকে হত্যা করতে অস্বীকার করেন। এক্ষেত্রে তোহরার অপরাধ কোন ধারায়? কোন ধারায় অপরাধ হবে এটা? স্যার 115। স্যার, 15 115। পেনাল কোডের 115 ধারা। ভুলে আবার কিন্তু 108 দিও না এখানে। কি ইমরান কিছু বলবা নাকি? ইমরান, না স্যার, এই এই প্রশ্ন তো স্যার ওই মহিলার অপরাধ না হইলেও স্যার মূল দণ্ডের 114 দণ্ড হইবে স্যার। 115ই হবে স্যার। কি রোহল, কি হয়েছে আজকে? রাঙামাটিতে কি হয়েছে স্যার রোহল? আমাদের গ্রুপে দিল এটা স্যার, শেয়ার করলাম আপনার কাছে। তোমাদের আর একটা গ্রুপ আছে? আমাদের স্যার অনেকগুলা গ্রুপ আছে তো স্যার, বিভিন্ন গ্রুপের সাথে। মানে আর্মিরাই মারছে পুলিশকে নাকি? হ্যাঁ, এরকম একটা মেসেজ দিল আর কি। আচ্ছা, এটা ওদের জি বিষয়। স্যার। ওটা আমরা অনেক কিছুই আসলে, আমরা ক্লাস করতেছি পরীক্ষার জন্য, আমাদের অনেক কিছু বলার সুযোগ নেই। হ্যাঁ, যাক, তাহলে আমরা আমরা রাস্তায় মোটর গাড়ি তল্লাশি করিবার সময় আপনি কি কি জিনিস অনুসন্ধান করবেন? রাস্তায় মোটর গাড়ি তল্লাশি করার সময় আপনি কি কি জিনিস অনুসন্ধান করবেন? কি করব আমরা? কে? তাড়াতাড়ি উত্তর দাও, সময় নাই তো, আমি তো একটু পরে চলে যাবো, চুক্তিভিত্তিক চাকরি, বুঝো না? প্রশ্নটা ভালো বোঝা গেল না স্যার। রাস্তায় মোটর গাড়ি তল্লাশি করিবার সময় আপনি কি কি জিনিস অনুসন্ধান করবেন? কি সাইফুল, এটা কিন্তু ইন্সপেক্টরশিপের প্রশ্ন। কি করব আমরা, কিভাবে অনুসন্ধান করব, কি করব? শোনো, এই প্রশ্নের উত্তরগুলো যদি না বোঝো তাহলে কি বুঝলা? আরে একটা যানবাহন যখন আমরা তল্লাশি করবো, প্রথম কি দেখবো? ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র, রুট পারমিট, ফিটনেস, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন পেপার আছে কিনা, এটা আমরা দেখবো। বিষয়টা বোঝা গেছে? এই প্রশ্নের উত্তর হলো, রাস্তায় মোটর গাড়ি তল্লাশি করিবার সময় আপনি কি কি জিনিস অনুসন্ধান করবেন? আমি দেখবো এগুলো সঠিক আছে কিনা। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ গাড়ির ত্রুটি বিচ্যুতি স্যার, গাড়ি চালাতে কিসের গেলে কি কি গাড়ির গিয়া ত্রুটি লাগে স্যার? বিচ্ছুতি? কাগজপত্রের ত্রুটি বিচ্ছুতি। জি স্যার, এইগুলো না থাকলে তো ড্রাইভিং লাইসেন্স, এই যে ফিটনেস, এগুলা ট্যাক্স টোকেন। পরে তোমরা বুঝতে পারো। এখানে অনেকে কবে ড্রাইভারের জামার নিচে দেখবো, পিছনের ডালা খুলে দেখবো, সিটের নিচে ভাঙ্গে দেখবো, চাকু দিয়ে কাইটা সিটের ভিতরে দেখবো, তাই না? অনেকে লিখবে কিন্তু এগুলা। কি সাইফুল, লিখবে না? জি স্যার। কিন্তু প্রশ্ন তা না। রাস্তায় মোটর গাড়ি তল্লাশি করিবার সময়
আপনি কি কি জিনিস অনুসন্ধান করবেন, মানে কি কি জিনিস খুঁজবেন? তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা। আমার কথা ক্লিয়ার? জি স্যার, এই ক্ষেত্রে কি স্যার ড্রাইভিং লাইসেন্স ধারা দেবো, তারপর ফিটনেসের ধারা, সব তারপর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ধারা? জসিম, জসিম সব ক্ষেত্রে ধারা খোঁজার চেষ্টা করবে না, সব না না ক্ষেত্রে স্যার, ধারা। আপনার তো দেমনি স্যার, এটা বলছি স্যার। কেমনে তুমি ধারা দেবে এখানে? যদি কখনো প্রশ্ন মানে এগুলো আসে ঠিক যে আছে। একটি যানবাহনে কয়টি সনদ থাকতে হয়, সেক্ষেত্রে হয়তো তুমি ধারা দিতে পারো এই ধারা অনুযায়ী, অর্থাৎ উদাহরণ যে বলার আছে, কিন্তু এখানে তো তা বলে নেই। কোন কোন বিষয়ে অনুসন্ধান করবেন আপনি দেখবেন, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, রুট পারমিট আছে কিনা, ফিটনেস আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা, এবং রেজিস্ট্রেশন সনদ আছে কিনা। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। 30 বছর বয়স্কা সালেহা বেগমকে থানার অফিসার ইনচার্জ পেনাল কোডের 412 ধারার অধীনে গ্রেপ্তার করেন। ওসি তাহার জামিন নামঞ্জুর করে হাতকড়া পড়া অবস্থায় আদালতে সোপর্দ করেন। ওসি উক্ত কাজ সম্পর্কে আলোচনা করেন। পিআরবি 130 ধারা হ্যাঁ বিধান হ্যাঁ হ্যাঁ লঙ্ঘন হ্যাঁ। করছে। পিআরবি 303 ধারা বিধান লঙ্ঘন করছে, নারীকে হাত করা তাহলে আমরা পড়ানো। কিভাবে প্রশ্নের উত্তরটা লিখবো? আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবো? আমাদেরকে প্রথমে লিখতে হবে পিআরবি 330 বিধিতে উল্লেখ করা আছে কোন ব্যক্তিকে হাতকড়া পরানো যাবে, কোন ব্যক্তিকে হাতকড়া পরানো যাবে না। একজন নারী যে অপরাধেরই আসামি হোক না কেন, কোন নারীকে কোনো অবস্থাতেই হাতকড়া পরানো যাবে না। আলোচ্য প্রশ্নে অফিসার ইনচার্জ পেনাল কোডের 412 ধারা অনুযায়ী একজন নারীকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়ে তিনি এই পিআরবি 330 বিধি লঙ্ঘন করেছেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছে কাকে হাতকড়া লাগানো যাবে, কাকে যাবে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। এখানে বলা আছে যে ওসি সাহেব 412 ধারায়, অর্থাৎ চোরাই, এটা কি দস্যুতার মাল, কিসের মাল এটা? 412 ডাকাতির মাধ্যমে অর্জিত মালামাল না? জি স্যার, ডাকাতি মার্ডার। ডাকাতির মাধ্যমে অর্জিত মালামাল যদি কারো দখলে থাকে, তাকে একজন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করুক আর মামলা বলে গ্রেপ্তার, 412 ধারা যেহেতু বলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে পুলিশ অফিসার তাকে হাতকড়া লাগিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছেন। কোর্টে পাঠানোর যে বিষয়টি, তাহলে তিনি যে হাতকড়া লাগালেন এটা মুখ্য বিষয়, অর্থাৎ কোন ব্যক্তিকে হাতকড়া লাগানো যাবে, কাকে হাতকড়া লাগানো যাবে না, এটা হলো মূল বিষয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এই জন্যই আইনের যে বিষয়গুলো আগে ভালো করে বুঝতে হবে, বুঝে শুনে যদি আমরা উত্তর দেই তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আমার কথা বুঝতে পারছো তোমরা? কি ইমরান বা সাইফুল, আরিফ, কিছু বলার আছে জি তোমাদের? স্যার। কিছু বলার আছে? না স্যার, ঠিক আছে। পূর্ববর্তী দণ্ড কিভাবে প্রমাণ করা যেতে পারে? পূর্ববর্তী দণ্ড কিভাবে প্রমাণ করা যেতে পারে? এটা কত ধারার প্রশ্ন? স্যার, স্যার, টিআরপিসি টিআরপিসি 511। এখন এই প্রশ্নটাই যদি আসে, পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। বা এমনও তো হতে পারে জাতীয় নির্বাচনের সময় ক নামক ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করিবার উদ্দেশ্যে একজন প্রার্থী হয়েছেন, কিন্তু জানা যায় যে উক্ত ব্যক্তি একটি ডাকাতি মামলায় দীর্ঘদিন যাবৎ জেল হাজতে ছিলেন, তার মেয়াদ এখনো 2 বছর অতিক্রান্ত হয় নাই। এই ক্ষেত্রে উক্ত ব্যক্তি যে জেল হাজতে ছিলেন, এই পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কোন কোন বিষয়গুলো আমলে নেবেন? তাহলে মনে করতে হবে প্রশ্ন ওইটাই। খালাস, হ্যাঁ মামলা হয়েছিল, খালাস পেয়েছি। একটা সেকেন্ড।
তাহলে আমরা মোটামুটি কিছু বিষয় আচ্ছা 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 কোন বিচারক কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সরি, তো এখানে একটা প্রশ্ন আমরা দেখছি যে কোনো বিচারক কি প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে প্রশ্ন করতে পারেন, কখন এবং কিভাবে পারেন? এটা কত ধারার প্রশ্ন সাক্ষ্য আইনের? স্যার অর্থাৎ এটা সাক্ষ্য হ্যাঁ হ্যাঁ সাক্ষ্য আইনের 65 ধারা প্রশ্ন স্যার। 100। 65। আরে একজন কথা বলো রে বাবা, কত মাইনুল? 165 স্যার সাক্ষ্য আইনের। 165 নাকি? জি স্যার। এখানে একটা বিষয় বলা আছে যে যে মামলার আদালতে বিচার কাজ পরিচালিত হচ্ছে, সাক্ষ্য গ্রহণের সময় আদালত সাক্ষীকে প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কারণ আইনে কিন্তু বলা আছে অন্যান্য ধারাগুলোতে যে অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কখনোই জিজ্ঞাসা করা যাবে না, কিন্তু এখানে আদালতকে ক্ষমতা দিয়েছে যে মামলার বিচার চলাকালে একজন সাক্ষীকে 165 ধারায় যে বক্তব্যটা বলা আছে সেখানে যে তাকে এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? স্যার। আচ্ছা, একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলে নিই, সেটা হলো যে প্রশ্ন যদি লিখতে হয়, প্রশ্ন কিন্তু লেখার একটা ধরন আলাদা। এই লেখার মধ্যে যদি তোমরা নাম্বার উঠাতে না পারো তাহলে কিন্তু পারবে না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? অনেকে কিন্তু প্রশ্ন লিখতে পারে না, লিখতে না পারলে কিন্তু তুমি নাম্বার পাবে না। লেখাটাই হলো মেন, লেখাটা হলো মেন বিষয়। আমরা লিখতে পারি না। আমরা মনে করে এরকম প্রশ্ন আসলো তখন আমরা কি লিখবো? প্রথমে আমরা কি লিখবো এরকম প্রশ্ন আসলে আইনুল? সাক্ষ্য আইনের 165 ধারায় উল্লেখ করা আছে কোন বিচারক বিচার চলাকালে কোনো হ্যাঁ, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অথবা তৎসম্পর্কে কোনো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য কোনো সাক্ষী প্রাসঙ্গিক বিষয় বা অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে। অর্থাৎ আমাদের পুরো কথাটা লিখতে হবে যে আর 165 ধারা অনুযায়ী করতে পারে, তাহলে নাম্বার কিন্তু এতটুকু পাবে আর কি। অর্থাৎ নাম্বার নিতে গেলে তোমাকে সেভাবে সাজিয়ে গুজিয়ে লিখতে হবে। তোমাকে লিখতে হবে যে সাক্ষ্য আইনের 165 ধারায় উল্লেখ করা আছে আদালতে বিচার চলাকালে যখন কোনো মামলার বা আদালতে বিচারকালে যখন কোনো সাক্ষ্য গ্রহণ চলে, সেক্ষেত্রে আদালত সাক্ষীর কাছ থেকে তথ্য জানিবার উদ্দেশ্যে প্রাসঙ্গিক বিষয় এবং অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টা কি বুঝতে পারছো? কি সাইফুল রংপুর? জি স্যার। আচ্ছা, চোরাই সম্পত্তি, উদ্ধারকৃত চোরাই সম্পত্তি এবং বেওয়ারিশ সম্পত্তির মধ্যে পার্থক্য নির্ণয় করুন। উহা বিলি বন্টনের পদ্ধতি কি? প্রথম কথা হলো চোরাই সম্পত্তি, উদ্ধারকৃত চোরাই সম্পত্তি এবং বেওয়ারিশ সম্পত্তির মধ্যে পার্থক্য কি? কিভাবে আমরা লিখবো? তাহলে আমরা যদি একপাশে লিখি, কিভাবে লিখবো আমরা এটা? কি একবার তিনটা স্যার, বুঝি না? একবারে তিনটা আগে না দুটো? আমি সেটা বলছি না, অর্থাৎ চোরাই সম্পত্তি এবং বেওয়ারিশ সম্পত্তির মধ্যে পার্থক্য। ছক আকারে লিখতে হবে স্যার, চোরাই হ্যাঁ, সম্পত্তি কিভাবে এবং মানে বেওয়ারি কিভাবে সম্পত্তি। লিখবো আমরা? ধারা কি কি দেবো? ধারা 410 আর পুলিশ আইনের 25 স্যার। চোরাই সম্পত্তি 410, গুড। আর এখানে পুলিশ আইনের 25 ধারা বাদ। নিষ্পত্তির বিধিবিধানের ক্ষেত্রে আমরা দেব বেওয়ারিশ সম্পত্তির পুলিশ আইনের 26-27, আর ওখানে দেব সিআরপিসির 523-24-25। আর বেওয়ারিশ সম্পত্তি পুলিশ হেফাজতে নিতে পারেন পুলিশ আইনের 25, চোরাই এবং সন্দিগ্ধ সম্পত্তি হেফাজতে নিতে পারেন সিআরপিসির 550। ঠিক এভাবেই তো নাকি? সঠিক স্যার। জি স্যার। চোরাই সম্পত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়, কিন্তু বেওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে কাউকে
গ্রেপ্তার করার কোনো সুযোগ নাই, এ তো নাকি? হ্যাঁ, সঠিক স্যার। এই জিনিসগুলো দেখে জি শুনে স্যার। তোমাদেরকে লিখতে হবে। আমাদের কিছু কিছু প্রশ্ন আসছিল যেটা তোমরা জানোই না, আমাদের প্রশ্নগুলো একটু বিপদ আছে। আচ্ছা, এবারে তোমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে যে অস্ত্র, অস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আহ দুঃখিত, অস্ত্র জমাদানের নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা না দেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? এটা কোন ধারার প্রশ্ন? কে? অস্ত্র ষোলো আইনের ধারা। 16। অস্ত্র আইনের 16 ধারা। কি কত ধারা আইনল? জমাদার নির্দেশ স্যার 16, অস্ত্র আইনের 16। পুলিশ অফিসার কি ব্যবস্থা নেবে স্যার? পুলিশ অফিসার কি ব্যবস্থা নেবেন? জমা যদি না দিয়ে থাকে, কারা কারা জমা দেয়নি তার তালিকাটা অবশ্যই ইয়াকে, জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। বোঝো নাই? জি স্যার। আবার যদি এরকম আসে যে লাইসেন্সকৃত অস্ত্র জমাদানের নির্দেশ প্রাপ্তির পর যদি কোনো ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দিতে আসে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? কি করণীয় হবে? কি হবে? কি? এ রুহুল, জানো না তুমি? রুহুল, তুমি জানো? না স্যার জান, না স্যার। কি করণীয় সাইফুল? স্যার এই বাবারে, তোমাদের তো আসলে মানে আলাদা কোনো জ্ঞান নাই, চাকরি বাকরি করছো বা কিভাবে আল্লাহ এটা জানে। স্যার ওনার কাছ থেকে একটা লোক জমা দিতে যথাযথ আসলে নিয়ম তার কাছ অনুযায়ী থেকে অস্ত্র লিখিত নিয়ে, নিতে হবে। লিখিত নেওয়ার লিখিত পরে তার নিয়ে কাছে অস্ত্রটা নিতে হবে। অস্ত্রের আবেদনের সাথে অস্ত্রের সিরিয়াল নাম্বার মিলে তার কাছ থেকে অস্ত্র এবং গুলি বুঝিয়ে নিতে হবে। নেওয়ার পর জিডি করে, জিডির এক কপি তার কাছে দিতে হবে, এই তো নাকি? জি স্যার, এবং অস্ত্র এরপরে এই রেজিস্টার অস্ত্রটি যেখানে মালখানা অস্ত্র অফিসারের রেজিস্টার আছে নিকট, সেই রেজিস্টার তুলতে হবে। মালখানা অফিসারের নিকট জিডির কপি সহ হস্তান্তর করতে হবে। আর কিছু আছে? না স্যার। বাস্তব অভিজ্ঞতার প্রশ্নগুলো তোমাদের নাই? আপনি থানার একজন ডিউটি অফিসার, একজন ব্যক্তি অপমৃত্যু সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে এসেছে, আপনার করণীয় কি? কি করবেন তখন? কি করা হবে? 174, 299 ধারামিত অপমৃত্যু কোরআন টিম, মামলা কথাটা হবে তোমার ওইভাবে না, তোমাকে বলতে হবে যে কোনো ব্যক্তি অপমৃত্যু সংক্রান্ত অভিযোগ নিয়ে আসলে থানায় যিনি ডিউটি অফিসার থাকবেন তার অভিযোগখানা গ্রহণপূর্বক সিআরপিসির 174 এবং পিআরবি 299 বিধি অনুসরণ করে একখানা অপমৃত্যু মামলা রুজু করবেন এবং সুরথাল প্রতিবেদন করিবার নিমিত্তে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। আর কিছু নাই। কিন্তু সে কি করবে তার বিষয়। আপনি ডিউটি অফিসার কি করবেন? আপনি হয়তো বলতে পারেন এর সারাংশ ডায়েরিতে নোট দেবো, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনার কাজটা কি? ঊর্ধ্বতন অফিসারকে জানাবে, এ জানাবো, ও জানাবো। কোনো আইনে বলা নাই যে আপনি অভিযোগ আসলে ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন, আছে নাকি? আইনে কি বলা আছে যে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত না করে কোনো অপরাধ আমলে নেওয়া যাবে না? আছে নাকি কোথাও? কে, মালেকুল বা শীতল আছে নাকি? আর সবগুলো এই ক্যামেরা বন্ধ আছে। করা পার্টি তো ভালো, এই সংশোধন করতে পারলাম না আমি। যাই হোক, আমরা আজকে আপাতত শেষ করলাম, আগামীকালকে আবার কথা হবে। কারো কিছু জানার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? কি কারো কিছু বলার আছে? না স্যার। রুহুল আমিন, কিছু বলবা? কি না রুহুল স্যার, আমিন, না স্যার, কিছু বলার নেই না? না স্যার, না স্যার। কিছু যদি বলার না থাকে তাহলে আমার কথা আছে। আমার কথা হলো, পরীক্ষার সামনে কাছে কাছে কোনো অবস্থাতেই পড়াশোনায় ঢিলা দেওয়া যাবে না। হ্যাঁ, বলো রুহুল। জি স্যার।
জি স্যার, জি স্যার। তোমরা ঢিলা দিবা। আমি স্যার এই ক্লাসটা, আজকের ক্লাসটা আবার রিডিং করবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের। স্যার হ্যাঁ, বলো। স্যার একটা পার্থক্য, প্রাসঙ্গিক বিষয় আর গ্রহণযোগ্য বিষয়, এটা গ্রহণযোগ্য বিষয়টা কোন ধারা দিব যাহা আর কি? গ্রহণযোগ্য তাহাই প্রাসঙ্গিক। পার্থক্য লেখা আছে যে কোনো প্রাসঙ্গিক পার্থক্য নাই, বিষয়। কোনো পার্থক্য নাই, আইনে কোথাও পার্থক্য লেখা নেই। বিষয়টা বুঝতে পারছো? স্যার আমিও তো সেটা বুঝি স্যার। ওটা যে দিয়েছে তার বইয়ে কাছে দেখা জিজ্ঞাসা করো বাবা, সবগুলো উত্তর তো আর আমি পারি না, সব উত্তর আমার জানা নেই। আর এই সকল প্রশ্ন, কত প্রশ্ন আছে, আন্দাজে একটা হুদাই প্রশ্ন ছেড়ে দিলা। মানে পার্থক্য স্যার, ইন্সপেক্টরশিপে দেখলাম আর কি, 20 সালে আসছে না 22 সালে। যাও, আর কারো কিছু বলার না থাকলে আমি শেষ করি। কিছু বলবা? হাবিব, চট্টগ্রাম বা কৃতল, আমাদের অনেকেই আসলে ক্লাসে নাই। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে সামনে যেহেতু পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আমি তো 500 টাকার মালিক, 500 টাকা নিলাম আর ক্লাস করে খাইলাম। হ্যাঁ, তো ক্ষতিটা তোমাদের, তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কি, ঠিক আছে? রুহুল, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। জি, আল্লাহ হাফেজ।